আসসালামু আলাইকুম এভরিওয়ান। সীমাহীন ভালোবাসা গল্পের 11 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। হঠাৎ করে 10-12টার মতো মাইক্রো ভিতরে ঢুকলো। মাইক্রোর ভিতর থেকে যারা নামছে তাদের হাতে একটা করে পিস্তল আছে। সবাই আমাদের চারিদিক থেকে ঘিরে ধরলো, কিন্তু যখন দেখলাম আবির গাড়ি থেকে নামছে তখন আমি ভালো করেই বুঝে গেছি যে এইসব কার কাজ হতে পারে। আবির গাড়ি থেকে নেমে চিৎকার দিয়ে বলল, এখানে কেউ যদি কোনো প্রকার চালাকি করতে চাস তাহলে তাকে সরাসরি গুলি করে দিব। আমি এখন যা বলবো তাই হবে। আবির ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমার দিকে এসেই বলল, আহারে অসহায় ছেলে, মানুষ ভালোবাসার জন্য কত কিছু করতে পারে, আর সেটার প্রমাণ হলি তুই। এজন্য বোকার মতো সবকিছু বিশ্বাস করতে নেই। তোর সাথে বেইমানি করলো তো এই মেয়ে, এখন তুই নিজেই বোঝ এই মেয়ে কতটা নষ্ট হতে পারে। আমি বললাম, তুই আমাকে যা ইচ্ছা তাই বল, আমি তোরে কিচ্ছু বলবো না। তুই যদি এখন আমাকে মেরেও ফেলিস তাও আমার আফসোস থাকবে না, কিন্তু আমার সুইটিকে নিয়ে তুই কোনো কথা বলবি না। ওকে আমি ভালোবাসি, ও আমার কাছে সবসময় পবিত্র। আমি ওর জন্য যা ইচ্ছা তাই করতে পারি। ওকে বকা দিলে আমি বকা দিব, কিন্তু আমার সামনে ওকে তুই কিছু বলতে পারবি না। ও আমার কলিজার টুকরা। আবির ঠাস ঠাস করে 2টা চড় দিয়ে বলল, তুই এতটা বোকা কেন বল? এই মেয়ে তোর সাথে বেইমানি করছে, এটা তুই কি বুঝিস না? আমি বললাম, আমি কিছু বুঝতে চাই না, আমার বুঝতেও হবে না। ও বেইমানি করছে তো কি হয়েছে, আমি তো ওকে ভালোবাসি। আবির ওর মাথায় হাত দিয়ে বলল, এই শালা কি বলে? আজকাল ভালোবাসা বলে কোনো শব্দ আছে? আমাকে দেখ, যাকে আমার পছন্দ হয় তাকে সরাসরি আমি বিছানায় নিয়ে যাই। এই মেয়েটাকে ধরে এখানে আনতো। আবিরের মুখ থেকে কথা শুনে একটা ছেলে সুইটিকে আমাদের সামনে ধরে নিয়ে এলো। আবির সুইটির দিকে একবার তাকিয়ে বলল, জিনিস তো ভালোই আছে, খারাপ না। আবির যেই সুইটির হাত ধরতে যাবে তখন আমি ওকে দূরে সরিয়ে বললাম, আমার ভালোবাসার গায়ে তুই হাত দিয়ে অপবিত্র করবি না। আমার জীবন আছে যতক্ষণ ওকে কেউ কিছু করতে পারবে না। সুইটির সাথে সাথে আমার হাত ধরে বলল, আমার মতো একটা মেয়ের জন্য আর কত কান্না করবে? আমি যে তোমার ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না, এখান থেকে পালিয়ে চলে যাও, ওরা তোমাকে মারতে এসেছে। আমি বললাম, আমাকে মেরে কেটে 2 টুকরো করে ফেলুক, এতে আমার বিন্দু পরিমাণ আফসোস নাই, কিন্তু আমার সামনে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না। ওরা বোঝে না কেন আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে কিছু করলে আমার গায়ে লাগবে। আবির এবার রেগে বলল, তোর ভালোবাসা আমি বের করছি। ওই তোরা দাঁড়িয়ে কি দেখিস, ওকে মেরে আধমারা করে ফেলতো। এই কথা বলতেই 5-6টা ছেলে এসে আমাকে মারতে লাগলো। মারতে মারতে আমার অবস্থা এমন করে ফেললো, আমি এখন আর দাঁড়াতে পারছি না, কাউকে আমার কাছে আসতে দিচ্ছে না। আম্মা কখন যে আমার এই অবস্থা দেখে নিচে পড়ে গেছে তাও বলতে পারছি না। প্রিয়া আম্মুর মাথায় পানি দিচ্ছে, সুইটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, কিছু বলছে না। আমাকে মারা শেষ করে নিচে বসিয়ে বলল, কিরে এখন কই তোর ভালোবাসা? এই মেয়েটাকে আবার এখানে নিয়ে আইতো। সুইটির মাথা চেপে ধরে বলল, এই মেয়ে তোর সাথে বেইমানি করছে না, দেখ ওর কি অবস্থা করি। আমি আবিরের পা চেপে ধরে বললাম, ওকে প্লিজ কিছু করিস না, যার জন্য নতুন করে বাঁচতে শিখলাম, যে আমাকে ভালোবাসা শিখিয়েছে, আজকে যদি তার কিছু হয় আমি বেঁচে থেকেও মরে যাব। এর থেকে এক কাজ কর, আমাকে তুই মেরে ফেল। এই জন্মে ওকে হয়তো আমি পাবো না, কিন্তু পরের জন্মে তো পাবো। সুইটি, পরের জন্মে তো আমার হবে তুমি। আমি তোমাকে কতটা যে ভালোবাসি যদি দেখাতে পারতাম তাহলে তুমি ঠিকই বুঝতে পারতে। সুইটি আবিরের হাত থেকে ছাড়া পেতে নিচে লুটিয়ে পড়ে আমার চোখের পানি মুছে দিল। ওর ওড়না দিয়ে আমার শরীরের রক্ত মুছে দিতে দিতে বলল, ভালোবাসা কেন এত কষ্ট দেয়? আপনার সাথে এইসব কিছু হবার আগে আমার মৃত্যু হলো না কেন? বেঁচে থাকলে হয়তো আপনাকে আমি পাবো না, কিন্তু মরার পর ওই জন্মে তো আমি আপনাকে পাবো, সেখানে কেউ আমাদের বাধা দিতে পারবে না। আমি এখন কি করব? আমার হাত পা যে বাঁধা, চাইলেও আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি বললাম, জানো সুইটি, তুমি যদি আমাকে ভালো না বাসতে তাহলে আমি বলতাম, হয় আমি তোমাকে বিয়ে করব, তুমি রাজি থাকলেও আমি তোমাকে বিয়ে করব, না থাকলেও আমি তোমাকেই বিয়ে করব। হয়তো বীরের মতো হিরো সেজে, নইলে ভিলেনের মতো বিয়ে করব। এই সুইটির জায়গা শুধু একমাত্র আমার বুকের মাঝে, তাকে ছাড়া আমি অসহায়। আমার বেঁচে থাকার ওষুধ একমাত্র সুইটি। সুইটি বলল, আমাকে এতটা ভালোবাসেন কেন? মানুষ ঠিকই বলছিল, এতটা পরিমাণে ভালোবাসা কাউকে ঠিক নয়। তার আজকে আমাদের সাথে তাই হচ্ছে কেন? আল্লাহ কি আমাদের মিলন লিখতে পারে নাই, নাকি আমাদের মিলন লিখতে গিয়ে কলমের কালি শেষ হয়ে গিয়েছিল? তিনি কি দেখছেন না 2টা জীবন কিভাবে ভালোবাসা না পেয়ে মারা যাচ্ছে, ভালোবাসার অভাবে গলা কাটা মুরগির মতো ছটফট করছে? তিনি তো মহান।
তাহলে আমাদের মিলন কেন লিখলেন না তিনি? কেন আমার ছোটবেলার ভালোবাসাকে তিনি ফিরিয়ে দিয়েছেন? উনি ভালো করেই জানেন আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না। এরপরও কেন তিনি এমন করলো? সুইটি আবিরের পা জড়িয়ে ধরে বলল, এপারে আমাদের কখনো মিলন হবে না। আপনি আমাকে আর ওকে মেরে ফেলেন, আমি আপনার পা জড়িয়ে ধরে বলছি, প্লিজ ভাইয়া প্লিজ। আমি আমার স্যারকে হারাতে পারবো না। আমি হয়তো বেঁচে থাকলে সুমনকে বিয়ে করতে পারবো, কিন্তু সংসার করতে পারবো না। আমার সবকিছু শুধু এই স্যারের জন্য। আমি কিভাবে এখন কি করব বলেন না আমাকে কেউ। প্লিজ প্লিজ আবির ভাইয়া, আমাকে মেরে ফেলেন। সুইটিকে এক হাত দিয়ে টেনে এনে বললাম, তোমাকে মরতে হবে না, বেঁচে থাকো তুমি। তবে একটা কথা মনে রেখো, আমার মতো তোমাকে কেউ এতটা ভালোবাসতে পারবে না। আবির সুইটিকে সরিয়ে আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, আজকে তোর ভালোবাসা আমি বের করছি। এই কথা বলে আবির পা দিয়ে আমাকে জোরে একটা লাথি মারলো। আমি ছিটকে একটু দূরে গিয়ে পড়লাম। আমাকে বাঁচানোর জন্য প্রিয়া দৌড়ে আমার কাছে এসে আমাকে ধরলো। আবিরকে অনুরোধ করে বলল, আপনার ক্ষমতা আছে, সব কিছু আছে, আমি জানি। ওর বোনকে না আপনি বিয়ে করেছেন, এই হিসাবে হলো প্লিজ ওকে আপনি ছেড়ে দেন। ও খুব অসহায় একটা ছেলে, প্লিজ ভাইয়া প্লিজ ওকে ছেড়ে দেন। আবির প্রিয়ার চুলের মুঠি ধরে বলল, আমি কাকে কি করব না করব এটা কি তোর কাছ থেকে আমার শিখতে হবে? আমি দেয়ালে ভর করে কোনো মতে উঠে দাঁড়ালাম আর বললাম, রাগ দেখালে আমার উপর দেখা। মেয়েদের চুলের মুঠি ধরে কি প্রমাণ করতে চাস তুই, একটা কাপুরুষ? আমি এই কথা বলতেই আবির প্রিয়াকে ছেড়ে আমাকে মারতে লাগলো। আর আমি তো এটাই চাইছিলাম। মারতে মারতে এক সময়ও হাঁপিয়ে গেল। আবির দাঁড়িয়ে বলল, যা, তোরে আজকে ছেড়ে দিলাম। আমি কত মানুষ মারছি, কিন্তু তোরে দেখে আমার মায়া লাগলো। তাছাড়া তুই আমার বইয়ের বড় ভাই। এই তোরা সবাই চল, এখন যাওয়া যাক। এই কথা বলেই আবির সবাইকে নিয়ে চলে গেল। আমার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে। প্রিয়া আমাকে দুই হাত দিয়ে ধরে বলল, এটা কি হলো তোর সাথে? তোর খুব কষ্ট হচ্ছে না রে? আমি আবার সুইটির দিকে মুখ তুলে তাকিয়ে বললাম, আমাকে যদি মেরেও ফেলতো তাতেও আমার কোনো সমস্যা ছিল না। সুইটি ঠিক আছে, এতেই আমি অনেক অনেক খুশি। সুইটি এবার কান্না করতে করতে নিচে বসে গেল আর বলল, কেন আমার সাথেই বারবার এমন হয়? আজকে আমার স্যার আমাকে ভালোবেসে সবকিছু কুরবানি করে দিচ্ছে, অথচ আমি তার কাছে গিয়ে তার হাতটা ধরতে পারছি না। শুধু 10টা মিনিট সময় দিত আমাদের, তাহলে তো আমাদের বিয়েটা হয়ে যেত। আমাদের মাঝে এত মিল রেখেও এরপরও তিনি এত অমিল দিল কেন? ও বাবা, তুমি আমাকে এখন বলো আমি কি করব? সুমন প্লিজ আমাকে তুমি ছেড়ে দাও, স্যারকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ সুমন, তোমার কাছে অনুরোধ করছি, আমি স্যারকে বাঁচতে দাও প্লিজ। আমার ভালোবাসা না পেলে স্যার মরে যাবে। তুমি একবার একটু ভালো করে তাকিয়ে দেখো আমার স্যারের কি অবস্থা হয়েছে। সুমন নামের ছেলেটা এসে সুইটির হাত ধরে বলল, এত অল্প বয়সে এইসব করলে এমনই হবে। কয়েকদিন আমার সাথে থাকো, সবকিছু ঠিক করে দিব। এই ছেলের থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসা দিব। আমি সুমনের কথা শুনে হাসতে হাসতে বললাম, আমার থেকেও নাকি ও সুইটিকে বেশি ভালোবাসতে পারবে। আমি পিয়ার মাথা থেকে লোহার বেলটা নিয়ে ওটা সরাসরি বুকের মাঝে ঢুকিয়ে জোরে একটা টান দিলাম আর বললাম, সুইটি আমি তোমাকে কতটা ভালোবাসি তা আজকে তোমাকে দেখাবো। তুমি তো এটাই দেখতে চেয়েছিলে। প্রিয়া আমার হাত ধরে বলল, এটা তুই কি করলি? কেন নিজেকে এতটা কষ্ট দিতে চাস? কি হবে এইসব করলে? ও বলছে কি বেঁচে থাকতে ও তোকে বিয়ে করতে পারবে না। কেন নিজেকে এতটা কষ্ট দিচ্ছিস? আমি বুক থেকে রক্ত হাতে নিয়ে বললাম, সুইটি আমি তোমাকে আমার কলিজাটা ছিঁড়ে দেখাতে পারবো। বলো, আমার মতো কেউ তোমাকে এতটা ভালোবাসতে পারবে? আজকে বলতে কষ্ট হচ্ছে, আমাদের মাঝে এতটা মিল থাকার পরও কেন আমাদের মিলন হলো না? দুজন দুজনকেই ভালোবাসি, এরপরও আমি তোমাকে কাছে পেলাম না। আমি মারা যাচ্ছি, অথচ তুমি বেঁচে আছো। একটা কথা কি জানো, ভাঙা জিনিস কখনো জোড়া লাগানো সম্ভব নয়, কিন্তু আমার হৃদয় যদি ভেঙে চুরমার হয়ে যায়, তখন শুধু তোমার মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনে আমার হৃদয় আবার জোড়া নিয়ে নিবে। এই হৃদয় ঠিক করার একমাত্র ওষুধ শুধুই তুমি। আমার হৃদয় যদি বারবার ভেঙে যেত, তারপরও তোমার একটু বিন্দু পরিমাণের ভালোবাসা পেলে আমি ঠিক হয়ে যেতাম। তোমাকে যদি একবার কবুল বলে বিয়ে করতে পারতাম, তাহলে আমার থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারতো না। আমাদের মাঝে এত মিলের পরেও আমাদের মিলন হলো না। তোমাকে পাওয়ার জন্য এই মন কান্না করতে করতে মরে যাচ্ছে। কেউ কি আমাকে বলে দিবে আমি সুইটিকে কিভাবে কাছে পাবো? আমি ওরে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ কেউ আমাকে বলো আমি ওকে কিভাবে পাবো? সুইটি কান্না করতে করতে আমার পায়ে লুটিয়ে পড়ে বলল, আমাকে মাফ করে দিন স্যার, আমি আপনার ভালোবাসার মূল্য দিতে পারলাম না।
ভালোবাসা সত্যি মানুষকে খুব কাঁদায়। আপনাকে ভালোবেসে আমি অন্ধ হয়ে গেছি স্যার, কিন্তু উপরওয়ালা আমাদের মিলন লিখে নাই। এই জনমে আমাদের মিলন হবে না কখনো হয়তো স্যার, কিন্তু ওই জনমে আমি আপনাকে খুঁজে নিব। আপনার কেন বুক ছিঁড়ে দেখাতে হবে আমাকে কতটা ভালোবাসেন? আমি কি জানি না এই পৃথিবীতে আপনি ছাড়া এতটা যত্ন করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না? আমি বললাম, জানো সুইটি, এত কষ্টের মাঝেও আমার তোমার কথা শুনে কষ্ট হচ্ছে না। আমার একটা কথা রাখবে তুমি? তুমি বিয়ে করো, আমি না করব না, কিন্তু তোমার এই শরীরে যেন কেউ হাত দিতে না পারে। তোমার শরীরে কেউ হাত দিয়ে অপবিত্র করে ফেললে আমি সহ্য করতে পারবো না। এই কথাটা অন্তত রেখো আমার। প্রিয়া আর আমাদের অফিসের একটা ছেলে আমাকে ধরে বাইরে নিয়ে যাচ্ছে। চুইটি নিচে বসেই কান্না করতে করতে বলছে, আপনাকে আমি সবকিছু দিয়েছি স্যার, আমার এই শরীরে কেউ হাত দেওয়ার আগেই আমি নিজেকেই নিজে শেষ করে দিব। আপনার কথা রাখবো আমি স্যার, খুব শীঘ্রই আমাদের দেখা হবে স্যার, চিন্তা করবেন না। আমি ওই জন্মে আপনার জন্য 1000 বছর অপেক্ষা করব। আপনি সবার ভিড়ে আমাকে খুঁজে নেবেন স্যার। অনেক অনেক ভালোবাসি আপনাকে স্যার। ওরা আমাদের একসাথে থাকতে দিল না। প্রিয়ার পুরো শরীর আমার রক্ত দিয়ে লাল হয়ে আছে। আমাকে গাড়িতে তোলার পর বললাম, যত চেষ্টা করো আমি বাঁচবো না, বাঁচাতে পারবি না আমাকে। আমার আম্মুর একটু খেয়াল রাখিস, আমি ছাড়া ওনার এই পৃথিবীতে কেউ নেই রে। আর তুই কান্না করিস কেন? আমার মতো কত বন্ধু পাবি তুই, কান্না করিস না বোকা মেয়ে। প্রিয়া আমার মুখে হাত দিয়ে চেপে ধরে বলল, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। কাউকে কি এতটা পরিমাণে ভালোবাসা লাগে? ভালোবেসে কি পেলি তুই? আজকে তুই যে মৃত্যুর সাথে লড়াই করছিস এটা তো কেউ দেখছে না। আর হ্যাঁ, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়। আমি বস্তির সেই ছেলে বন্ধুটাই চাই, ও অন্তত আমাকে খুব করে বুঝতে পারে। সবাই তো টাকার পিছনে দৌড়ায়, কিন্তু এই প্রথম আমি কোনো ছেলেকে দেখলাম যার এই পৃথিবীতে কিছুর দরকার নাই। একটু পরিমাণে ভালোবাসা পেতে কত কিছু করছে এই ছেলেটা। পিয়ার হাত ছড়িয়ে বললাম, আমার আম্মুর খেয়াল রাখিস, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, জানি না বাঁচবো কিনা, তবে মরতে তো হবেই একদিন। প্রিয়া বলল, প্লিজ তুই চোখ খোলা রাখ, চোখ বন্ধ করিস না, আমি আছি তোর সাথে, তোর কিছুই হবে না, তুই চোখ খোলা রাখ প্লিজ। ধীরে ধীরে আমি চোখ বন্ধ করে দিলাম। হয়তো মৃত্যুর মুখে আমি আবার লুটিয়ে পড়ছি, তবে বারবার শুধু সুইটির চেহারাটাই ভেসে উঠছে। কখন যে আমি সবকিছু দেখা হারিয়ে ফেলেছি বলতেও পারি না। যখন একটু একটু চোখ খোলার শক্তি হলো, তখন তাকিয়ে দেখি আম্মু আর প্রিয়া আমার পাশে বসে আছে। আম্মু আমার চোখ খুলতে দেখে আমাকে জড়িয়ে ধরে বলল, কেন এমন করলি বাবা? তুই ছাড়া আমার কে আছে বল? তুই মারা গেলে আমার কি হবে? এই কথাটা একবার চিন্তা করলি না? আমি বললাম, মরা ছাড়া আমার কোনো রাস্তা ছিল না আম্মা, তবে এখন আফসোস হচ্ছে আমি বেঁচে গেলাম কেন। বেঁচে থাকতে তো সুইটিকে পাবো না আমি। প্রিয়া আবার আমার মুখে হাত দিয়ে বলল, ডাক্তার বলল তোরে কথা না বলতে, একদম চুপ, কোনো কথা বলবি না। প্রিয়াকে ইশারা করে বললাম, একটা কথা বলবো, পরে আর কিছু বলবো না প্লিজ। প্রিয়া বলল, যাই কিছু বলিস কিন্তু সুইটির কথা বলতে পারবি না, মনে থাকে জানো। আমি ইশারা করে বললাম, আচ্ছা ঠিক আছে, বলবো না। প্রিয়া এবার আমার মুখ থেকে হাত ছড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, বল কি বলবি। আমি বললাম, হাসপাতালে থাকলে আমার দম বন্ধ হয়ে যায়, প্লিজ আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যা। প্রিয়া বলল, কিন্তু ডাক্তার যে বলল কয়েকদিন এখানে থাকার জন্য। আমি বললাম, আমি পারবো না এখানে থাকতে। প্রিয়া বলল, নিয়ে যাব, তার আগে বল, আমার একটা কথা তোর রাখতে হবে। আমি বললাম, বল কি কথা। প্রিয়া বলল, সুইটির নাম মুখেও নিতে পারবি না, তাহলে নিয়ে যাব, বল আমার কথা রাখবি। আমি বললাম, যাকে এতটা ভালোবাসি। প্রিয়া বলল, আবার। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। প্রিয়া বলল, তুই শুয়ে থাক, আমি ডাক্তারের সাথে কথা বলছি। সুইটি যাওয়ার পর আম্মু বলল, ধনী আর গরিবের মাঝে অনেক অনেক পার্থক্য। আমি আর কোনো বড় বিল্ডিং এর ভিতরে যেতে চাই না, আমাকে তুই গ্রামে নিয়ে চল প্লিজ। আম্মুর কথা শুনে বললাম, দাঁড়াও, প্রিয়া আসলে আমি ওকে এই কথাই বলবো। একটু পর প্রিয়া ভিতরে প্রবেশ করলো। প্রিয়া আসার পর আম্মু ওকে ঠিক সেম কথাই বলল। প্রিয়া আম্মুর হাত চেপে ধরে বলল, আগে আপনার ছেলে সুস্থ হোক, পরে চলে যাবেন, আমি না করব না। আর তাছাড়া আমাদের এত বড় একটা বাসা, ওখানে শুধু আমরাই থাকি, আপনাদের জন্য জায়গা হয়ে যাবে, চলেন। প্রিয়া আমাদের নিয়ে ওর বাসায় চলে গেল। আমাকে দেখাশোনা করার জন্য একজন নার্স রাখা হয়েছে। নার্স আর প্রিয়া আমাকে ধরে বাসার ভিতরে নিয়ে গেল। ভিতরে যাওয়ার পর স্যার আমাকে দেখে এগিয়ে এসে আমাকে ধরলো আর বলল, আমি তোমার জন্যই অপেক্ষা করছি, প্রিয়া ওর আম্মুকে উপরের রুমে নিয়ে যা। আর ওকে। প্রিয়া বলল, বাবা ও এমনি অসুস্থ, ও আমার রুমে থাক, সমস্যা নেই, আমি বরং অন্য রুমে চলে যাব। আমি বললাম, আমি আপনাদের কষ্ট দিলাম না স্যার, সরি সরি। আঙ্কেল বলল, আরে কি সব কথা বলো না তুমি, তুমি আগে সুস্থ হয়ে নাও, পরে এই বিষয় নিয়ে কথা হবে। আমাকে পিয়ার রুমে দিয়ে আঙ্কেল চলে গেল। আমি বললাম, আম্মু কই আছে রে?
প্রিয়া বলল উনি উপরের রুমে আছে, কিছু খাবি তুই? আমি বললাম না খাবো না। তোর বাসায় যে আমাকে নিয়ে এলি, তোর আম্মু কিছু বলবে না তোরে? প্রিয়া বলল কেউ কিছু বলবে না, তুই আমার বন্ধু, এইটুকু তো তোর জন্য করা আমার প্রাপ্য। আমি বললাম সুইটি কি ওই ছেলেকে বিয়ে করে নিয়েছে, ওকে আমার কথা রাখবে না? প্রিয়া বলল যা, তোর সাথে আর কথাই বলবো না, ঘুরে ফিরে শুধু একই কথা। আমি তোর জন্য কত কষ্ট করলাম, তোরে হাসপাতালে নিয়ে গেলাম, বাসায় নিয়ে আসলাম, এরপরও শুধু একই মেয়ের নাম, কেন বুঝিস না তুই? আমি বললাম ওকে অনেকটা পরিমাণে ভালোবেসে ফেলেছি, কি করব বল আমি? প্রিয়া বলল তাই বলে সব সময় ওর চিন্তা করবি? ঠিক আছে, তোর মন যা চায় তাই কর। প্রিয়ার হাত চেপে ধরে বললাম রাগ করিস না, তো রাগ ভাঙানোর মতো আমি সেই পরিস্থিতিতে নাই। তবে আজকে তুই না থাকলে আমি হয়তো বাঁচতাম না। তুই তো আমার বন্ধু, তোরে যতই ধন্যবাদ দিই ততই কম হবে আমার কাছে। প্রিয়া ঠোঁট টেনে হেসে বলল ছাড় এখন এইসব কথা, এখন তোর শরীর কেমন লাগছে? আমি বললাম মোটামুটি একটু ভালো, তবে শরীরে খুব ব্যথা। প্রিয়া বলল সে কমে যাবে, চিন্তা করিস না। আচ্ছা আমি হাত মুখ ধুয়ে আসি, তুই থাক। আমি বললাম আচ্ছা যা। প্রিয়া বলল পাগলামি করবি না তো আমি আবার চলে গেলে? আমি বললাম আরে না তুই যা। প্রিয়া আচ্ছা বলে ওয়াশরুমে চলে গেল। প্রিয়া ওয়াশরুমে যেতেই ওর আম্মু দরজা ঢেলে ভিতরে ঢুকলো। আন্টি ভিতরে ঢুকে আমার দিকে একবার ভালো করে নজর দিল। তিনি আমাকে দেখে ঠিকই বুঝে গেলেন যে আমি কতটা অসুস্থ, চাইলেও আমি নড়াচড়া করতে পারবো না। আর তিনি ভিতরে এসেই কোনো কথা না বলেই একটা বালিশ নিয়ে আমার মুখের উপর চেপে ধরলো। আন্টির এরকম আচরণে আমি বোকা হয়ে গেছি। উনি যে আমার সাথে এমন কিছু করবেন আমি জানতাম না। হয়তো উনি সেই দিন আমার সাথে একটু খারাপ আচরণ করেছিল, কিন্তু তাই বলে আজকে আমাকে মারতে এসেছে? চাইলে আমি ওনাকে আটকাতে পারতাম, কিন্তু আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই। যাকে পাওয়ার জন্য যুদ্ধ করলাম আজকে সে আমার পাশে নাই, তাহলে এই জীবন রেখে আমার কি বা লাভ আছে? ধীরে ধীরে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর শ্বাস প্রশ্বাস নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার, চোখ থেকে পানি পড়তে শুরু করলো। আর সেই মুহূর্তে আমার উপর থেকে বালিশটা সরে গেল। আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম, আবার যেন আমার ভিতরের প্রাণটা ফিরে এসেছে। বারবার মরার হাত থেকে বেঁচে ফিরে আসছি আমি। চোখ খুলে তাকিয়ে দেখি প্রিয়া ওর আম্মুকে ধরে আছে। হয়তো প্রিয়া এসেই ওর আম্মুকে আমার সামনে থেকে সরিয়েছে। প্রিয়া ওর আম্মুর হাত ধরে কান্না করতে করতে বলল কেন এই ছেলেটাকে মারতে তুমি এখানে এসেছো? এই ছেলে তোমার কি এমন ক্ষতি করেছে যে ওকে তোমার মারাই লাগবে? ভালোবাসার সাথে লড়াই করতে করতে আজকে ওর এই অবস্থা হয়েছে। আমি যদি ওকে না বাঁচাতাম তাহলে ও মরে যেত। ও এখানে আসতে চাই নাই, আমি ওকে এখানে নিয়ে আসছি। ওকে তুমি মারতে চাইছো কেন আম্মু? এই ছেলেটাই তোমার মেয়ের নতুন একটা জীবন উপহার দিয়েছে। তোমার ভাইয়ের ছেলে তো নারী লোভী, আর ওর সাথেই কিনা আমি প্রেম করতাম। হাই রে বোকা মেয়ে আমি। আর আজকে যাকে তুমি মারতে এখানে এসেছো এই ছেলেই তোমার মেয়ের চোখ খুলে দিয়েছে। জন্ম থেকে কোনোদিন আমি হাসি নাই আম্মু, ও আমাকে একটু একটু করে হাসতে শিখিয়েছে। মরতে বসা এই ছেলেটা শুধু আমার কারণে বেঁচে আছে। কেন ওকে মারতে হবে আম্মু? ও কি আমাদের কোনো ক্ষতি করেছে? প্রিয়ার দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে বললাম প্লিজ তুই আন্টিকে কিছু বলিস না, উনি হয়তো মুরব্বী মানুষ, এত কিছু বোঝে নাই, বাদ দে না, আমি কিছু মনে করি নাই। আর তাছাড়া আমি মরলেও আমার কোনো আপত্তি নাই, সবার বাঁচার মতো কোনো মানুষ আছে, কিন্তু আমার যে কেউ নাই, যার কাছে একটু সুখ পেতাম সেও মুখ ফিরিয়ে নিল। প্লিজ তুই ওনাকে কিছু বলিস না। প্রিয়া বলল আর কত নিজেকে এভাবে কষ্ট দিবি? তোর কষ্ট দেখলে এখন আমার নিজেরই খুব খারাপ লাগে। তোর সাথে কেন শুধু এমন হয়? আম্মু তোরে মারতে এখানে আসছে না, ঠিক আছে, উনি তোরে মেরে যদি শান্তি পাই তাহলে মেরে ফেলুক, আমি গেলাম। আম্মু তুমি ওকে মেরে ফেলো। আমি প্রিয়ার হাত ধরে বললাম প্লিজ ওনাকে কিছু বলিস না। আন্টি প্রিয়ার কথা শুনে চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেল। আন্টি যেতেই প্রিয়া আমার পাশে বসে বলল সরি, তখন তোরে একা রেখে আমার ওয়াশরুমে যাওয়া ঠিক হয় নাই, আমি বুঝি নাই আম্মু তোর সাথে এমন কিছু করবে। আমি বললাম ধুর এইসব নিয়ে চিন্তা করিস না তো, বাদ দে, মুরব্বী মানুষ এত কিছু বোঝে নাই। এখন আমাকে কিছু খেতে দিবি, খুব খিদে পেয়েছে। প্রিয়া বলল তোরে রেখে এখন একা যেতেও ভয় হয়, তোর সাথে যদি কেউ কিছু করে ফেলে। আমি বললাম আমার জন্য এত চিন্তা করিস না, তুই যা তো। প্রিয়া বলল আচ্ছা তুই শুয়ে থাক। প্রিয়া আমার পাশ থেকে উঠে চুপচাপ চলে গেল। প্রিয়া রুম থেকে বের হয়ে আবার ভিতরে ঢুকে বলল রিফাত শোন। আমি বললাম বল। প্রিয়া বলল তোর বোন তোর সাথে দেখা করার জন্য এসেছে, ওকে কি ভিতরে নিয়ে আসবো? প্রিয়ার কথা শুনে আমি একটু আশ্চর্য হলাম, ও কিভাবে জানে আমি এখানে? তবে নিজের বোন যদিও বড় কোনো অপরাধ করে ফেলে এরপরও বোকা দেওয়া যাবে না, এত আদরের ছোট বোন আমার। আমি প্রিয়ার কথা শুনে বললাম আচ্ছা ঠিক আছে, ওকে ভিতরে আসতে বল। প্রিয়া বাইরে কাউকে যেন ইঙ্গিত করে বলল ভিতরে
ভিতরে আসার জন্য। আর তখনই মাহি ভিতরে আসলো। মাহিকে দেখে কোনো মতে চোখের পানি আটকে রাখলাম। ওর চেহারাটা একটু শুকিয়ে গেছে। আবির তো ওকে আবার মারেটারে নাই তো। মাহি আমার পাশে বসে বলল, কেমন আছোস ভাইয়া? আমি মাহির দিকে চোখ তুলে তাকিয়ে বললাম, তোর জামাই আমাকে যেমন রেখেছে আমি ঠিক তেমন আছি, তবে এখনো মরি নাই, বেঁচে আছি। হয়তো আমি মারা গেলে আজকে অনেকেই খুশি হতো। ছোটবেলায় বাবাকে হারিয়ে একা হয়ে গেছি, রাস্তায় রাস্তায় কাজ করছি, কাজ করে বোনকে পড়িয়েছি, আর সেই বোন বড় হয়ে বুঝতে শিখেছে এখন আর আমাদের তার দরকার নেই। খুব আদরের ছোট বোন ছিল আমার। এই নতুন শহরে এসে তাকেও হারিয়ে ফেললাম। একটু সুখের আশায় যার কাছে গিয়েছিলাম বাঁচতে, সেও মুখ ফিরিয়ে নিল। কষ্ট নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। প্রতিদিন এই দেশে কত মানুষ মরে, খুন হয়, কেউ কি এসে আমাকে মারতে পারে না। এই দুনিয়ার মায়া আমার আর ভালো লাগে না। আমি যে এখন অসহায় হয়ে গেছি। একমাত্র স্বার্থ ছাড়া যিনি আমার পাশে ছিলেন তিনি আমার আম্মা। বিনা স্বার্থে বিনা কারণে তিনি আমাকে ভালোবাসেন, অথচ আমি তার জন্য কিছুই করতে পারলাম না। ভালোবাসায় মজে আমি অন্ধ হয়ে গেছি। বাঁচার মতো রাস্তা আমি এখন আর খুঁজে পাচ্ছি না। আমার বলা কথাগুলো শুনে মাহি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি ওর মাথা ধরে তুলে বললাম, আমার জন্য তোর কান্না করতে হবে না। তোর চিন্তা তো তুই আগেই করে নিলি, আমার চিন্তা আর তোর করতে হবে না। মাহি বলল, ভাইয়া আমাকে তুই মাফ করে দে, আমি ভুল করে ফেলেছি। আমার তোর কথা শোনা উচিত ছিল। আমি আবিরের সম্পর্কে সবকিছু জানতে পেরেছি, কিন্তু এখন আমার কিছু করার নাই। ও আমার বিবাহিত স্বামী। আর আজকে যে তোরে এভাবে মারবে আমি জানতাম না। জানলে সবার আগে আমি তোরে বাঁচাতে চলে আসতাম। আমি বললাম, আমাকে তোর বাঁচাতে হবে না, আগে তুই নিজে বাঁচ। তবে ছোট বোনের কষ্ট দেখতে পারবো না তুই যদি বলিস। মাহি আমার মুখে হাত চেপে ধরে বলল, আর কত করবি আমার জন্য বল। আমার জন্য তোর চিন্তা করতে হবে না। আমার যতই কষ্ট হোক না কেন, এরপরও আমি আবিরের সাথে সংসার করব। কপালে সুখ না থাকলে কি জোর করে সুখ জিনিসটা নিয়ে আসা যাবে? তবে ভাইয়া তোরে একটা কথা বলবো। আমি বললাম, বল। মাই বলল, আমাকে মাফ করে দে ভাইয়া, আমি তো পিচ্ছি একটা মেয়ে, এতটাও জ্ঞান আমার নাই। তোর কথা না শুনে আমি ভুল করছি। ভুল যেহেতু করছি, ভুলের মাসুল তো দিতেই হবে। তবে তোর বোন খুব খুব ভালো আছে, চিন্তা করিস না। আমি বললাম, ভালো থাকুক, এটাই তো আমি চাই। মাহি বলল, ভাইয়া সুইটি কি? আমি বললাম, মাহি মরার সাথে যুদ্ধ করে আজকে এই পর্যন্ত। ওর কথা কিছু বলিস না আমাকে আর। ওর কথা শুনলে নিজেকে বড় অসহায় লাগে। মাহি আমার হাত ধরে বলল, যাই কর ভাইয়া, কখনো মরতে যাবি না। তুই মরলে আম্মুর কি হবে? আম্মু কোথায় আছে রে ভাইয়া? আমি বললাম, যা গিয়ে দেখ, উপরে আছে হয়তো। মাহি আমার কপালে চুমু দিয়ে বলল, তুই বেঁচে থাক ভাইয়া, আমি মরে যাই। আজকে তোর কথা শুনলে আমার এইসব সহ্য করতে হতো না। মাহি চোখের পানি মুছে আমার পাশ থেকে উঠে চলে গেল। মাহি যেতেই পিয়া খাবার নিয়ে ভিতরে আসলো। বিছানার একপাশে খাবার রেখে পিয়া বলল, তোর বোনের হাজবেন্ড তোর সাথে কত কিছু করলো, এরপরও তুই তোর বোনকে কিছু বললি না, হাসি মুখেই মাফ করে দিলি। আমি বললাম, এছাড়া আমি কি করব তুই বল। ও খুব কষ্টের মাঝে আছে, এখন যদি ওকে এই কথা বলি তো ও খুব কষ্ট পাবে। প্রিয়া বলল, বুঝছি। আচ্ছা আগে তুই কিছু খেয়ে নে, কেমন? খেতে পারবি নাকি আমাকে আবার খাইয়ে দিতে হবে? আমি বললাম, মাঝে মাঝে আমি চিন্তা করি, এত কুটমেজাজি রাগী একটা মেয়ে এতটা ভালো হতে পারে কিভাবে কি? প্রিয়া বলল, চুপ কর, মাথায় একটা দিব। আমি নিজেই বসে চিন্তা করলাম, সব সময় যে এত রাগী ভাবে থাকি এতে কি পাই? হয়তো আমার রাগী চেহারা দেখে মানুষ ভয় পায়, কিন্তু আমি ওদের সামনে থেকে চলে গেলে গোপনে ঠিকই আমাকে নিয়ে সমালোচনা করে। এজন্য ভাবলাম এখন থেকে হাসি মুখে থাকবো, অন্তত মানুষের ভালোবাসা তো পাবো। আর এই সব কিছু হয়েছে তোর জন্য, অনেক অনেক ধন্যবাদ তোরে। আমি বললাম, থাক, ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমার কর্তব্য ছিল। তবে আজকের মাসের 20 তারিখ আমার জন্মদিন, যদি পারিস আমাকে একটু শুভেচ্ছা জানা। প্রিয়া বলল, কি তোর জন্মদিন আজকে আর আমাকে বলবি না? তারা দেখ আমাকে রাতে তোর জন্য কত বড় অনুষ্ঠান করি। প্রিয়ার হাত ধরে বললাম, তোর কিছুই করতে হবে না, এমনি আমি এখন অসুস্থ, আগে আমি একটু সুস্থ হয়ে নি, কেমন? প্রিয়া বলল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবি না? আমি বললাম, আম্মুকে ডাক দে। প্রিয়া বলল, আমি খাইয়ে দিলে সমস্যা হবে। আমি বললাম, তুই যদি আবার মাইন্ড করিস। প্রিয়া বলল, রাখ তোর ফালতু কথা, তুই আমার বন্ধু, এখানে মাইন্ড করার কি আছে, দেখি হা কর। প্রিয়া আমাকে খাইয়ে দিতে লাগলো, আমি খেতে লাগলাম। তবে মানুষ একটা কথা ঠিকই বলে, যেই মেয়ে যত রাগী সেই মেয়ে ততটা সুন্দর মনের অধিকারী। ওর রাগের ভিতরেও কি সুন্দর এক ভালোবাসা লুকানো আছে। রাগী মেয়েরা সত্যি ভীষণ সুন্দর হয়। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।